নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজ হলো শনিবার, একটা ছুটির দিন। তবে ছুটির দিন হলেও আকাশটা কিন্তু বড্ড মেঘলা, আর কাল রাত থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। এই সপ্তাহের পুরোটাই কিন্তু বৃষ্টি করেই কেটে গেল। তাই সপ্তাহের শেষেও টেম্পারেচারটা বলছে বাইরে 11 ডিগ্রি তাপমাত্রা, তাও এই ভরা গরমকালে। জুন মাসে 11 ডিগ্রি তাপমাত্রা, এ তো ভাবাই যায় না। তবে সুইডেনে কিন্তু কোনো টেম্পারেচারই অবিশ্বাস্য নয়। তাই সকালে উঠে ভাবলাম, যেহেতু ছুটির দিন আর ফ্রিজে একটা ফ্রোজেন ওই আলুর পরোটার প্যাকেট রয়েছে। এখানকার আলুর পরোটার প্যাকেটগুলো ফ্রোজেন হলেও কিন্তু খেতে খুব একটা মন্দ লাগে না। অবরে সবরে যখন আর এরকম ওয়েদার বা ছুটির দিনগুলোতে কাজ করতে ইচ্ছা করে না, এইগুলোই কিন্তু অনেকটাই হেল্প হয়। আর এটা সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কোথাকার জিনিস, আমি আর বললাম না। ইউটিউবের বেশ কিছু কপিরাইটের কারণে এই ব্র্যান্ডের নেমগুলো মেনশন করা যায় না। আর এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট, তাই খেতেও কিন্তু ভালো লাগে, আর স্বাদটা কিন্তু একদম আমাদের দেশেরই মতন। এদেশে জিনিসের স্বাদ কিন্তু দেশীয় মতন হয় না বলে খুব একটা এদেশের ফ্রোজেন জিনিস আমরা কিনি না। তাই এই পরোটাগুলোকে হালকা করে একটু বাটার দিয়ে সেঁকবো, আর তার সাথে বানাবো গরম গরম দুধের ঘন আদা দিয়ে চা। আলুর পরোটার সাথে আচার খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এই শীত ওয়েদারে একটু চা খেতে খুব মন চাইছে। আর যেহেতু ছুটির দিন আজকে, অনেকটাই লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর এখন বাটার দিয়ে আলুর পরোটাগুলো একটু হালকা করে সেঁকে নিচ্ছি। আর আলুর পরোটার ভিতরের পুরটা না খুব পাতলা করে দেওয়া থাকে, তাই খেতে ভালো লাগে। তবে শুধু আলুর পরোটা নয়, আলুর পরোটা, পেঁয়াজ আলু পরোটা, গোবি পরোটা, মুলি পরোটা, অনেক রকমেরই অপশান থাকে। আমরা অবরে সবরে খাওয়ার জন্যেই কিন্তু এই আলুর পরোটা অথবা আলু পেঁয়াজ পরোটাটাই নিয়ে আসি। এই সপ্তাহে সন্দীপন ইন্ডিয়ান ফুড হাউস থেকে আলুর পরোটাটা পেয়েছে, আলু পেঁয়াজটা পাইনি বলে, তাই ওই পরোটাই সেঁকে নিচ্ছি। পরোটার প্যাকেটে টোটাল 4খানা পরোটা থাকে। আর এই 4টে পরোটা এখানকার কারেন্সিতে আর কি, মানে ইউরোতে নেয়, মানে ভারতীয় কারেন্সিতে কনভার্ট করলে তাহলে দাঁড়ায় প্রায় ওই 400 টাকার কাছাকাছি। মানে গড়ে ওই ধরে রাখুন 100 টাকার মতন করে এক একটা পরোটার দাম পড়ে। আর এই আলুর পরোটাটা কিন্তু খেতে খুব একটা ভালো, মানে খারাপ লাগে না জানেন। আর তার সাথে গরম গরম চা হোক, বা শুধুই পরোটা খেয়ে নেওয়া যায়। দাঁড়ান, পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের কেটে ভিতরের ফিলিংটা একবার দেখাই যে কীরকম থাকে। গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু ধনে পাতা, তার সাথে একটু মৌরি, এই রকম না টেস্টটা খুব সুন্দর থাকে। আর এই ফ্রোজেন পরোটার প্যাকেটগুলো আনার পরই আমি ভেজে ফেলি, খুব একটা আর রাখতে চাই না। একেই তো ফ্রোজেন, তার মধ্যে ফ্রিজে রাখলে এই জিনিসগুলো আরোই খারাপ হয়ে যেতে পারে। দেখছেন কত হালকা করে আলুর পুরটা দেওয়া রয়েছে, খেতে খুব সুন্দর লাগে। চলুন গরম থাকতে থাকতে চা দিয়ে খেয়ে ফেলি, কারণ আবার তো দুপুরে রান্না বসানোর সময় হয়ে যাবে। এখন বাজে দুপুর ওই 12টা 15 মতন। একটু মুসুর ডালকে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু ভাজার বেশ কিছু আলু কেটেছি, আর সাথে ফ্রিজে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, যেগুলো যেহেতু এখানকার সবজিগুলো আসতে অনেক দিন সময় লাগে, তাই খুব না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই অল্প কয়েকটা ঢ্যাঁড়সের মধ্যে থেকে খারাপ পোর্শনটা বাদ দিয়ে ভালো কয়েকটুকুই পেয়েছি। এই আমটা নিয়ে এসেছিলাম এখানকার সুইডিশ দোকান থেকে। আর আজকে না আম ডাল খেতে বড্ড মন চাইছে। আসলে কি বলুন তো, গরমকালে আম ডাল খেতে ভালো লাগে, কিন্তু এরকম ঠান্ডা ওয়েদারে ভালো লাগে না। তবে কতদিন আর অপেক্ষা করব, গরমকালের তো অর্ধেক টাইম হয়েই গেল, কিন্তু গরম পড়ার নাম নেই। তবে আম ডাল খাওয়ার ইচ্ছেটা আজই পূরণ করে ফেলবো। সুইডিশ দোকানে সারা বছরই এই আম পাওয়া যায়। আর এই আমগুলো না একটু এখানকার মানুষ ম্যাঙ্গো স্যালাড অথবা ম্যাঙ্গো পুডিং অথবা ম্যাঙ্গো স্মুথি করে খায়, কিন্তু আমি কখনোই আম নিয়ে আসিনি। আমার বন্ধুর থেকে শুনেছিলাম এটা নাকি বেশ টক হয়। তো সেই জন্য ভাবলাম যে এত টক আম তো আর এমনি কেটে খাওয়া যাবে না, সেই জন্য ভাবলাম আম ডালই বানাবো। তবে আমটা কাটতে কাটতে বেশ ভালো লাগছে দেখে, জানেন। আর অসম্ভব সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে আমের মধ্যে। দাঁড়ান, সন্দীপনকে এক টুকরো আম দিই, ওই খেয়ে দেখুক, দেখে বলুক যে আমগুলো মিষ্টি না টক। সেই অনুযায়ী ডালের মধ্যে একটু অল্প বেশি যেরকম হয় সেরকমই চিনি বা নুন ব্যবহার করব। দাঁড়ান, ওকে আগে এক টুকরো কেটে দিয়ে আসি। বলছি, ব্যস্ত আছো? কি বলছি, সেই সুইডিশ দোকান থেকে যে আম নিয়ে এসেছিলাম, লিডিল থেকে আনলাম না, খেয়ে দেখো তো এক পিস, কেমন মিষ্টি না টক। জানি টক টক হয়, মানে এই ব্যাটারা তো শুধু খালি খায়। মিষ্টি না টক, মেলানো মেশানো, মানে খুব মিষ্টিও না খুব টকও না। স্মুথির জন্য তৈরি তো এই আমগুলো।
এগুলো স্মুথির জন্য খুব ভালো ইউজ হতে পারে, বা ম্যাঙ্গো কাস্টার্ড, বা হয়তো ম্যাঙ্গো দিয়ে তোমার পায়েস টায়েস করলে ভালো লাগে। গন্ধটা ভালো না খেতে? কেটেছি, টক নয় কিন্তু। টক না, সারা বছরই তো এগুলো বেশ দেখেছি দোকানে, আনলেই হয় তাই না? হ্যাঁ, মানে ডালে সেই মতন, তাহলে অল্প চিনি দেবো। খুব টক হলে খুব টক তো নয় ব্যাপারটা, টক নয় ব্যাপারটার মধ্যে হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে না, বেশ ভালো খেতে। ঠিক আছে, তাহলে ডালটা বানাই। টকের ডাল, হ্যাঁ, বিদেশি আম দিয়ে দেশি টকের ডাল, ব্যাস বিদেশি দেশি ডাল। তাহলে এবার আম ডালটা বানিয়ে ফেলা যাক। সন্দীপন বলল খুব বেশি টক নয়, হালকা মিষ্টি মিষ্টি আছে আমটা, তাহলে এমনি সময় নিয়ে সেই ম্যাঙ্গো দিয়ে স্মুদি বানিয়ে খাওয়াই যেতে পারে। আর তাহলে তো খুব একটা খারাপ লাগবে না, অতিরিক্ত টক হলে আর খাওয়া যেত না আর কি। তবে এই আম জানেন কয়েক পিস বাঁচিয়ে রেখেছি। আমার না টক আম দিয়ে মিষ্টি আচার খেতে ভালো লাগে না, আবার মিষ্টি মিষ্টি আম মানে পাকা আম দিয়ে আমার মা একটা খুব পাতলা পাতলা চাটনি করতো, সেটা খেতে আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম যে কয়েক পিস আম বরং রেখে দিই, একদিন তাহলে চাটনি করা যাবে। আর এই যে বেশ ওই খানিকটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমটা দিলাম, আর তারপরে সেদ্ধ করে রাখা ডাল নুন আর চিনি দিয়ে নামিয়ে নিলেই ডাল তৈরি। আর এখন স্নান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে এখন বানাচ্ছি গরম গরম আলু ভাজা। আজকে রান্নাটা খুবই অল্প রেখেছি, সকালের ব্রেকফাস্টটা একটু হেভি করে হয়েছে আলুর পরোটা চা সহযোগে, তাই ভাবলাম দুপুরের লাঞ্চটা একটু হালকা করে বানাই আর এনার্জিটা একটু বাঁচিয়ে রাখি, কারণ দুপুরবেলা আজকে একটু মিষ্টি বানানোর খুব ইচ্ছা আছে। ভাবলাম যে এরকম বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টির ওয়েদার হলেই না সকালে উঠে বড় মনটা খারাপ হয়ে যায় জানেন, ঝলমলে রোদ্দুর দেখলে মনটা খুব খুশি হয়ে যায়। তাই ভাবলাম যে ছুটির দিনে আর মন খারাপ করে লাভ নেই, বরং মিষ্টি বানাই, যদি সেটা সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে মনটা ভালো হয়ে যাবে। গরম গরম আলু ভাজা, টকের ডাল, গরম ভাত, সাথে কয়েকটা শশার টুকরো। চলুন খাওয়া দাওয়া সেরে আবার ফিরে আসছি, আর এই মিষ্টি বানানোর প্রসেসটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। বানাবো ছানার জিলিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে তো সেই মিষ্টি মেলেই না, সমস্ত সুজি মিষ্টি পাওয়া যায়, যাতে সেগুলো খারাপ না হয়। ছানার মিষ্টি একদমই পাওয়া যায় না, আর সুজির মিষ্টির দাম তো আকাশ ছোঁয়া। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করে 3% ফুল ফ্যাট মিল্ক বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। হালকা একটু ফুটে গেলে এটাকে ছানা কাটিয়ে নেব। এখানকার দোকানে না রেডিমেড লেমন জুস পাওয়া যায়। আগে না লেবু কেটে ওই হাত দিয়ে চিপে দিতে বড় বিরক্ত লাগতো। এই লেমন জুসটা আনার পর থেকে ছানা, পনির বা মিষ্টি তৈরি করার জন্য, ছানা কাটানোর জন্য খুব সুবিধা হয়, আর একদম ঝটপট হয়ে যায়। একটু বেশি করে দিয়ে দিলে কিছুক্ষণ পরই গ্যাসটা অফ করে দিলে দেখবো সুন্দর ছানা কেটে গেছে। এখন বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখবেন সুন্দর ছানাটা কেটে গেছে। ছানার জলটা এবার একটু ছেঁকে নিলাম, আর হাতা দিয়ে ছানাটা একটু চিপে চিপে এক্সট্রা যে জলটা আছে সেটা ছানা থেকে বের করে নেব। অতিরিক্ত শুকনো করার দরকার নেই। এবার এই অবস্থাতেই ছানা থেকে এক্সেস জলটা ছেঁকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। আর এই যে স্পুনটা দেখছেন, এই স্পুনটা মেপে আমি 1.5 চামচের মতন দিয়েছি ময়দা। প্রথমে এই ছানার মধ্যে যেগুলো মেশাতে হবে সেগুলোই এখন আপনাদের বলছি। তো প্রথমেই দিলাম খানিকটা ময়দা, এরপরে দেবো একটু এলাচের গুঁড়ো, যাতে গন্ধটা খুব ভালো হয়। এলাচটা আমি হামানদিস্তায় একটু গুঁড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে দিতে পারেন। তো এই এলাচটা একটুখানি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো। এলাচের পর আমি 1/2 টিস্পুন মেজারমেন্ট চামচে মেপে দেবো একটুখানি খাবার সোডা বা বেকিং সোডা। আর এরপরে দেবো যে চামচ মেপে ময়দা নিয়েছিলাম সেই চামচেরই 1.5 চামচ মতন মিল্ক পাউডার, মানে আমুল দুধ আর কি। আপনারা চাইলে স্বাদের অ্যাকর্ডিং 2-3 চামচ দিতেই পারেন। আর দেবো 1/2 চামচ ঘি, যাতে ব্যাটারটা খুব স্মুথলি মাখা হয় এবং জিনিসটা খেতে তার স্বাদ গন্ধ অনুযায়ী ভালো হয়। এবারে প্রায় 15 মিনিট ধরে খুব সুন্দর করে ছানাটাকে মাখতে হবে হাতের সাহায্যে। এটা একটু পরিশ্রমের কাজ, এটাকে যত সুন্দর করে করতে পারবেন, ছানাটার মধ্যে ডালা ঠালা যেন না থাকে সেই মতন, তবে কিন্তু ছানা জিলিপিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর রসটাও খুব ভালো করে ঢুকবে। তাই একটু সময় নিয়ে হাতে প্রেসার দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে ছানাটা মাখতে মাখতেই বানাচ্ছি চিনির একটা পাতলা শিরা। তার জন্য 1 কাপ চিনি নিলাম পরিমাণ মতন, আর তার মধ্যে দেব 1.5 কাপের মতন জল। আমার কাছে মেজারমেন্ট কাপ আছে, যদি আপনাদের কাছে তা না থাকে চায়ের কাপের 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে
এই চিনির শিরাটা তৈরি করে নেবেন। তবে চিনির শিরাটা যেন গাঢ় না হয়, তাহলে কিন্তু ছানার জিলিপিগুলো মিষ্টির রসটা টানতে পারবে না। এই যে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতন জল। এর মধ্যে যে আধ ভাঙা করে রেখেছিলাম এলাচের গুঁড়োটা সেটা মিশিয়ে দিলাম, আর দেবো ভালো গন্ধ আর রঙের জন্য একটু কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে এবার চিনির রসটা ফুটতে দিয়ে ছানাটাকে আরেকটুখানি মেখে নেব ভালো করে সময় ধরে। ছানাটা তো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। একটা জিলিপি আমি তৈরিও করে নিয়েছি। এবারে ছানা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আর এরকম হাত দিয়ে লম্বা লম্বা করে নিতে হবে। এটা এতটাও সমান হওয়ার দরকার নেই, মোটামুটি একটু হলেই হবে। এবার যেভাবে আমি করছি এরকম গোল গোল করে পাকিয়ে নেবেন। আর ছানার দু প্রান্ত যখন পাকাবেন দুদিকটা খুব ভালো করে না এরকমভাবে বাইন্ডিং মানে আটকে নেবেন, নয়তো তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি দেখুন আবারও আরেকটা এরকম পোর্শনে ভাগ করে নিলাম। আপনারা বড় করে চাইলে বড় লেচি করবেন, আর যদি মনে করেন যে ছোট ছোট করে অনেকগুলো বানাবো তাহলে ছোট ছোট লেচি করে কেটে নিতে পারেন। এবারে হাত দিয়ে দিয়ে মোটামুটি পরিমাণ মতন সমান সমান করে নিতে হবে। এরকম লম্বা লম্বা করে নিয়ে এবার দু প্রান্ত একটা প্রান্ত ধরে সুন্দর করে মুড়ে পরপর গোল করে পেঁচিয়ে দিলেই ছানা জিলিপি তৈরি হয়ে যাবে। এর আগের বারে আমি যখন ছানা জিলিপি বানিয়েছিলাম তখন আমি একটা শর্টস ভিডিও করেছিলাম। তবে সত্যি কথা বলতে তখন ছানার জিলিপিগুলো না একটু শক্ত হয়ে গেছিলো। বেশিক্ষণ সময় ধরে ভেজেছিলাম, ভেবেছিলাম যে দোকানের মতন একদম লাল লাল হবে হয়তো, কিন্তু ঘরের তৈরি মিষ্টি আর দোকানের মিষ্টির মধ্যে একটু হলেও তফাৎ থাকে। দেখুন অনেকগুলোই প্রায় ছানা জিলিপি তৈরি করে নিয়েছি। এবারে চিনি শিরাটা এদিকে তৈরি হয়ে গেছে, ওটাকে একটা সাইডে রেখে দেবো। ওটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে একেবারে। তাই চিনির শিরাটা আপনারা যখন ছানা মাখবেন তখনই বানিয়ে নেবেন, তাহলে ভাজতে ভাজতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাবে। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কম করে দেবেন। দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখনই ছানার জিলিপিগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। খেয়াল রাখবেন আঁচটা যেন একদম জোরে না থাকে আর তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। এবারে যখন ছানার জিলিপিগুলো আস্তে আস্তে ভাজা হতে আরম্ভ করবে তখন সেগুলো অটোমেটিক্যালি দেখবেন ওপর দিকে তেলের ওপর দিকে উঠে আসবে আর খুব সুন্দর করে ভাজা হবে আর বেশ বড় বড় হয়ে ফুলে যাবে। তবে খেয়াল রাখবেন ছানাটা যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তাই এরকম হালকা লাল লাল হয়ে ভাজা হলেই আস্তে আস্তে তুলে নিয়ে এবার ডিরেক্ট একদম ঠান্ডা হয়ে যাওয়া চিনির রসের মধ্যে ফেলে দিতে হবে। তবে ফেলে দেওয়ার পর পর একটুখানি অপেক্ষা করতে হবে যাতে চিনির রসটা কিন্তু টেনে নেয়। আপনাদের আমি পুরোটাই দেখাবো যে চিনির রসটা একেবারে ছানাগুলো টেনে নিয়ে কতটা ফুলে বড় হয়ে গেছে। তাই চিনির রসটা অবশ্যই কিন্তু আপনারা একটা বড় পাত্রের মধ্যে রাখবেন, যাতে এটা চিনির রসটা খুব সুন্দর করে টেনে নিয়ে ফুলে যেতে পারে। আর আমার এখানে প্রায় দেখতে দেখতে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচে বাকি ছানা জিলিপিগুলো দিয়ে সুন্দর করে ভেজে একইভাবে কিন্তু চিনির রসে চুবিয়ে দেব। সমস্ত ছানার জিলিপিগুলো ভেজে আর চিনির রসে চুবিয়ে দিয়েছি। দেখুন তো কেমন দেখতে হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই ঘরের তৈরি ছানার জিলিপি দেখতে কেমন লাগছে, আর খাবার পর কেমন লাগলো সেটা আপনাদের জানাবো খুব তাড়াতাড়ি। দারুণ আছে একদম মানে ভিতর পর্যন্ত রসটা গেছে না। সেই যে আগেরবার শক্তটা হয়েছিল, হ্যাঁ এবার একদম ঠিক আছে তো। একদম মিষ্টি ঠিক আছে, মিষ্টি মেজারমেন্ট বেশি কিছু লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন একটু দোকানের দিকটা যাই, কয়েকটা জিনিস কেনাকাটার আছে আর সেইগুলোই কিনে নিয়ে আসতে বেরিয়েছি। এখনও কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে। আর বাইরে টেম্পারেচার তো আর বললামই না, সেই 13-14 ডিগ্রিতেই চলেছি এখন। তবে সামনের সপ্তাহে ভালো রোদ্দুর আছে, টেম্পারেচারটা একটু বাড়বে হয়তো। তাই এখন দুজনে মিলে যাচ্ছি একটু দোকানে, ওই কিছু কয়েকটা ওই সংসারের যাবতীয় জিনিসপাতি কেনার রয়েছে, সেই জন্যই এখন বেরোলাম। বৃষ্টি পড়ছে তো কী হয়েছে, সারাদিন আর ছুটির দিন বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না। চলুন তাহলে যাই দোকানের দিকে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে আমার এই ছোট্ট সুইডেনের সংসারের জীবনযাপনের ভিডিওগুলি শেয়ার করে নেবেন।
আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার এরকম সুন্দর ছোট্ট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ধন্যবাদ।